কখনো ভেবেছ আজকাল একটা সম্পর্ক গড়তে যতটা সময় লাগে ভেঙে যেতে তার থেকেও কম সময় লাগে, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন কি সত্যিই শেষ হয়ে যায়, নাকি ভাঙা সম্পর্কের সঙ্গেই মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে? আজকের গল্পটা ঠিক এমনই প্রশ্নের উত্তর দেয়। তবে এই গল্পের অসাধারণ বিষয় হলো এই গল্পে কোনো ভিলেন নেই, না আছে কোনো হিরো, তবুও শেষ দৃশ্যে এসে তোমার চোখ ভিজে যাবে। এই চ্যানেলের পুরনো দর্শক যারা আছো তারা হয়তো মনস্টার, নোবডি নোস, শপলিফটার এই ভিডিওগুলো দেখেছ। এই মুভিগুলোর পরিচালক হিরোকাজু কোরিদা এই মুভিটি 2016 সালে তৈরি করেছিলেন। বলছিলাম আফটার দ্য স্টর্ম মুভির কথা, যেই গল্পটি 13টি নমিনেশনের সাথে সাথে জিতে নিয়েছে 2টি পুরস্কারও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় জাপানের একটি ছোট্ট আবাসিক কলোনিতে। সেখানেই 2 রুমের ছোট্ট একটি ফ্ল্যাটে একাই থাকেন ইয়োশিকো। কিছুদিন আগেই সে তার স্বামী হারিয়েছে। আজ তার মেয়ে বাবার শেষকৃত্যের পর কাজে সাহায্য করার জন্য মায়ের কাছে এসেছে। এদিকে রেডিওতে বারবার সতর্কবার্তা ভেসে আসছে। বলা হচ্ছে 23 নম্বর টাইফুন খুব দ্রুতই জাপানের দিকে এগিয়ে আসছে। এর আগেই এই বছরের 22টি টাইফুন দেশটিকে আঘাত করেছে, অর্থাৎ সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। ইয়োশিকোর পুরো জীবনটাই কেটে গেছে এই ছোট্ট ফ্ল্যাটে। মাত্র 2টি ঘর আর একজন দাঁড়ানোর মতো ছোট্ট একটা বারান্দা। এটাই ছিল তার পুরো পৃথিবী। প্রতিটি মায়ের মতো তারও স্বপ্ন ছিল একদিন তার সন্তানরা তাকে সুখের দিন দেখাবে, কিন্তু আজ অবধি সেটা তার হয়ে ওঠেনি। তার ছেলে রিওতা শিনোডা একসময় একজন প্রতিভাবান লেখক ছিল। প্রথম উপন্যাসের জন্যই সে বড় পুরস্কারও জিতেছিল, কিন্তু সেই সাফল্য এখন অতীত। গত 15 বছর ধরে সে নতুন কোনো বই শেষই করতে পারেনি। সংসার চালানোর জন্য এখন তাকে বাধ্য হয়েই একটি ডিটেকটিভ এজেন্সিতে পার্ট টাইম জব করতে হয়। তার জেদ, ব্যর্থতা আর অনিশ্চিত জীবনের কারণেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। ছেলে সিঙ্গু এখন মায়ের সঙ্গেই থাকে। আজ অনেক দিন পর রিওতা মায়ের সঙ্গে দেখা করতে আসে, তবে বাড়িতে এসে দেখতে পায় তার মা কোথাও বাইরে গেছে। তাই দরজা খুলেই সে সোজা ঘরের আলমারি, ড্রয়ার আর প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, যেন কোনো নির্দিষ্ট জিনিসের খোঁজে এসেছে সে। ঠিক তখনই তার মা অর্থাৎ ইয়োশিকো ঘরে ঢুকলে রিওতা দ্রুত সবকিছু আগের জায়গায় রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এরপর একটু ইতস্তত বোধ করে সে জিজ্ঞেস করে, বাবার সেই পুরনো স্ক্রোলটা কোথায়, যেটার কথা একবার টিভিতে দেখিয়েছিল, বলেছিল নাকি এমন জিনিস আর এখন তৈরি হয় না? ইয়োশিকো শান্ত গলায় উত্তর দেয়, ওটা অনেক আগেই তোমার বাবার জিনিসপত্রের সঙ্গে ফেলে দিয়েছি। তবে সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় টাকার দরকার বলেই এমন অজুহাত করছে। সে সরাসরি জিজ্ঞেস করে, তোমার কি টাকার দরকার? রিওতা সঙ্গে সঙ্গে নিজের অহংকার বাঁচিয়ে বলে, না না, আমার টাকার কি দরকার, এবার তো চাকরি থেকে বোনাসও পেয়েছি। মা আর কিছু বলে না, বরং চায় ছেলে যেন আজকের রাতটা তার সঙ্গে কাটায়। কিন্তু রিওতা জানিয়ে দেয় তার কাজে যেতে হবে। বিদায় নেওয়ার সময় নিজের পকেটে মাত্র একটি নোট থাকা সত্ত্বেও সেটা সে মায়ের হাতে তুলে দেয়। আসলে ইয়োশিকো তার মৃত স্বামীর পেনশন পেলেও ছেলের কাছ থেকে এই সামান্য কিছু টাকা পেয়েই সে অনেক বেশি খুশি হয়। মা ছেলে একসঙ্গে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে ইয়োশিকো তার ছেলের প্রাক্তন স্ত্রী কিয়োকো এবং তার নাতি সিঙ্গোর খোঁজ নেয়। রিওতা জানায় একমাত্র সিঙ্গোই তো আছে যাকে কাছে পাওয়ার জন্য সে ছোটোখাটো কাজ করে টাকা উপার্জন করছে, যাতে তার পড়াশোনার খরচা বহন করতে পারে এবং ছেলের কাস্টাডি হাতছাড়া না হয়ে যায়। কিছুক্ষণ পর রিওতা সেখান থেকে বেরিয়ে একটি পুরনো জিনিসপত্রের দোকানে যায়। কথা বলতে বলতেই দোকানদার জানায় অনেক বছর আগে রিওতার বাবা একবার সেই মূল্যবান স্ক্রলটি এখানে বন্ধক রাখতে এসেছিল, কিন্তু পরে সেটি আবার ফিরিয়েও নিয়ে যায়। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রলটি তার বাবার কাছেই ছিল। এরপরই একদিন নিজের সহকারী কেন্তোকে নিয়ে রিওতা একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তাদের দেখা করার কথা এক মহিলার সঙ্গে। মহিলার স্বামী সন্দেহ করেছিল তার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। সেই কারণেই সে ডিটেকটিভ এজেন্সিকে ভাড়া করেছিল, যাতে এই অ্যাফেয়ারের ছবি দেখিয়ে তাকে ডিভোর্সের জন্য কোনো অ্যালিমনি দিতে না হয়। তদন্তে দেখা যায় স্বামীর সন্দেহ একেবারেই ভুল ছিল না। মহিলার প্রেমিকের সঙ্গে ঘোরাঘুরি, হোটেলে যাওয়া সবকিছুর স্পষ্ট ছবি তাদের কাছে রয়েছে। অর্থাৎ এই দাম্পত্যে ভালোবাসাটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ঠিক তখনই রিওতা মহিলাকে একটি প্রস্তাব দেয়। সে বলে চাইলে এই সমস্ত প্রমাণ চিরতরে গায়েব করে দেওয়া যেতে পারে, তবে তার জন্য কিছু টাকা দিতে হবে। এভাবেই অফিসের কাজের বাইরেও নানা উপায়ে টাকা জোগাড় করার চেষ্টা করে রিওতা, কারণ পার্ট টাইম চাকরির আয়ে
তার জীবন কোনো মতোই চলছে না। এদিকে সে অনেক আগে থেকেই নিজের ছেলে সিঙ্গোর জন্য একটি বেসবল গ্লাভস কিনতে চাচ্ছে, আর এই জন্যই সে কেন্টোর কাছে আলাদা করে টাকাও রেখে দিয়েছিল, যাতে প্রয়োজনে সেই টাকাটা খরচ না করে ফেলে। কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় তার নিজের দুর্বলতাই হয়। রিয়োতা টাকা পেয়ে সোজা চলে যায় সাইকেল রেসের জুয়ার আসরে। ভেবেছিল আজ হয়তো ভাগ্য বদলাবে, কিন্তু হয় ঠিক তার উল্টো। কিছুক্ষণের মধ্যেই সে তার সব টাকা হেরে যায়, এমনকি শেষ পর্যন্ত ছেলের জন্য আলাদা করে রাখা টাকাটাতেও হাত দিতে বাধ্য হয় সে। তার ব্যর্থতার চক্র যেন শেষ হতেই চায় না। জুয়ায় সব টাকা হারিয়ে রিয়োতা যখন ডিটেকটিভ অফিসে ফিরে আসে, তখনও তার মাথায় ঘুরছে একটাই চিন্তা, কিভাবে ছেলের জন্য প্রতিশ্রুতি রাখা যাবে। অফিসে পৌঁছে সে আর তার সহকারী কেন্টো দুজনে মিলেই তাদের বসকে মিথ্যে বলে। তার স্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি। আসলে যে টাকা তারা মহিলার কাছ থেকে নিয়েছে, সেটার বিনিময়েই পুরো বিষয়টা তারা চাপা দিয়ে দেয়। সেই দিন সন্ধ্যায় অফিস ছুটির পর রিয়োতা চুপচাপ গিয়ে দাঁড়ায় তার প্রাক্তন স্ত্রী কিয়োকোর অফিসের বাইরে। দূর থেকে শুধু তাকে তাকিয়ে দেখে, কোনো কথা বলে না। মনে হয় সে এখনও মেয়েটাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু নিজের ব্যর্থতার সামনে দাঁড়িয়ে আর তার কিছু বলার সাহস হয় না। রাতে বাড়ি ফিরে সে আবার নিজের বহুদিনের অসমাপ্ত উপন্যাস নিয়ে বসে। হয়তো এবার কিছু লিখতে পারবে, কিন্তু কয়েক লাইনও লেখা হয় না তার। কলম হাতে নিতেই তার পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে যায়। পরদিন খুব ভোরে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে তার। কেন্টো এসেছে। আজ তার ছেলে সিঙ্গোর বেসবল ম্যাচ। সে মাঠে যায় ঠিকই, কিন্তু একজন বাবার মতো ছেলের পাশে দাঁড়ায় না, বরং নিজের গাড়ির ভেতর বসে দূরবীন দিয়ে দূর থেকেই ম্যাচ দেখতে থাকে। মজার ব্যাপার হলো, রিয়োতার মতো সিঙ্গোরও বেসবলে তেমন একটা আগ্রহ নেই, কিন্তু আজ মাঠে আরেকজন মানুষকে দেখে রিয়োতার বুকটা হঠাৎই মোচড় দিয়ে ওঠে। কিয়োকোর পাশে বসে আছে এক অচেনা পুরুষ, আর এই লোকটি হয়তো কিয়োকোর নতুন প্রেমিক। ঠিক তখনই রিয়োতার চোখে পড়ে সিঙ্গোর হাত। যে বেসবল গ্লাভস কেনার জন্য সে এতদিন জোগাড় করার চেষ্টা করছিল টাকা, সেই গ্লাভস তো অলরেডি সিঙ্গোর হাতেই আছে। সে বুঝে যায় সম্ভবত কিয়োকোর নতুন সঙ্গী সেটা কিনে দিয়েছে। এই দৃশ্যটা রিয়োতাকে ভেতর থেকে যেন ভেঙে চুরমার করে দেয়, কারণ একজন বাবা হিসেবে যে দায়িত্বটা তার পালন করার কথা ছিল, সেটাই আজ অন্য একজন মানুষ করে দিচ্ছে। ম্যাচ শেষ হওয়ার পর রিয়োতা চুপচাপ তাদের পিছু নেয়। তারা একটা রেস্টুরেন্টে ঢোকার পর সুযোগ বুঝে রিয়োতা নিজের ছেলের সামনে এসে দাঁড়ায়। বাবাকে দেখে সিঙ্গো আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে, কারণ আদালতের নিয়ম অনুযায়ী রিয়োতা মাসে মাত্র একবার ছেলের সঙ্গে দেখা করতে পারে। রিয়োতা জানায় আগামী রবিবার তাদের দেখা করার কথা। এদিকে কিয়োকোর নতুন সঙ্গী তাকে ভদ্রভাবেই বলে, সিঙ্গোর সামনে বারবার রিয়োতা আর তার পরিবারের সঙ্গে বেশি মেলামেশা করাটা হয়তো ঠিক হবে না। কিয়োকো একটু হেসে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। সে চায় না সামান্য সময়ের এই সাক্ষাৎটা কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পরিণত হোক। এদিকে কয়েকদিন পর রিয়োতার প্রকাশক তাকে ডেকে পাঠায়। রিয়োতার শেষ বই প্রকাশের পর অনেক বছর কেটে গেছে, তাই প্রকাশক এবার তাকে একটা কমিক্স লেখার প্রস্তাব দেয়। রিয়োতার মতো এক সময় একজন পুরস্কারজয়ী সাহিত্যিকের কাছে এই প্রস্তাবটা অপমানের মতো মনে হয়। তার অহংকার এখনও তাকে ছাড়েনি, তাই কোনো দ্বিধা ছাড়াই সে প্রস্তাবটিকে ফিরিয়ে দিয়ে বেরিয়ে আসে। কিন্তু বাস্তবতা হলো, অর্থকষ্টে থাকা একজন মানুষের পক্ষে অহংকারের দামটা খুব বেশি চুকাতে হয়। রবিবার যত এগিয়ে আসছে, রিয়োতার দুশ্চিন্তাও ততটাই বাড়ছে, কারণ সেদিন কিয়োকোর হাতে তাকে সিঙ্গোর পড়াশোনার জন্য কিছু টাকা তুলে দেওয়ার কথা, কিন্তু এখনও সে ওই টাকার ব্যবস্থা করতে পারেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে নিজের বোন চিনাৎসুর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সাহায্যের বদলে সে পায় তীব্র তিরস্কার। বোন তাকে সরাসরি বলে, মনে আছে তুমি বলেছিলে তুমি বাবার মতো বেকারত্ব, লোকের কাছে টাকা ধার নেওয়া আর জুয়ার নেশায় কোনোদিন পড়বে না, কিন্তু আজ তোমাকে ঠিক বাবার মতোই লাগছে। তোমার মধ্যেও ঠিক সেই সমস্ত গুণগুলোই বর্তমান যেগুলোকে তুমি বাবার মধ্যে ঘৃণা করতে। আর এরপর বহুদিনের জমে থাকা সব অভিযোগ একসঙ্গে বেরিয়ে আসে। সে বলে, তুমি যদি জীবনে একটু পরিশ্রম করতে, তাহলে আজও মাকে এই ছোট্ট বাড়িতে কষ্ট করে থাকতে হতো না। রিয়োতা কোনো জবাব দেয় না, সে শুধু নীরবে সব কথা শুনতে থাকে, কারণ সে নিজেও জানে যে মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করেছে, আজ সে ধীরে ধীরে ঠিক সেই মানুষটাতেই পরিণত হচ্ছে। বোনের কাছ থেকে অপমান আর হতাশা নিয়েই রিয়োতা ফিরে আসে, কিন্তু জীবনের কঠিন সময় যেন এখনও শেষ হয়নি। পরদিনই ডিটেকটিভ অফিসে একজন মধ্যবয়স্ক লোক আসে কান্নাকাটি করতে করতে। কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে,
কিন্তু সে জানতে পেরেছে তার প্রাক্তন স্ত্রী এখন অন্য একজন পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করেছে। যেই বিষয়টাতে সে খুবই কষ্ট পেয়েছে, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সেই লোক সম্পর্কে সব তথ্য জানতে সে ডিটেকটিভ এজেন্সির কাছে সাহায্য চাইতে এসেছে। লোকটার কথা শুনতে শুনতেই রিওতা যেন নিজের জীবনটাই দেখতে থাকে। আসলে পরিস্থিতিটা তাদের দুজনের প্রায় একই। যখন কিয়োকো তার পাশে ছিল তখন সে কখনোই তার মূল্য বুঝতে পারেনি। নিজের লেখা, নিজের স্বপ্ন আর নিজের জেদ নিয়েই ব্যস্ত ছিল। স্ত্রী কি চায়, সংসার কি চায়, এসব নিয়ে ভাবার সময়ও তার ছিল না। ঠিক তখনই রিওতার সহকারী কেন্তো একটা কথা বলে, যা রিওতার বুকের ভেতর গিয়ে আঘাত করে। সে বলে, স্যার, ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত আমি কোনোদিনই আপনার মুখে ম্যাডামের কথা শুনিনি। কথাটা শুনে রিওতা একবারে চুপ হয়ে যায়। সে বুঝতে পারে সত্যিই তো কিয়োকোকে হারানোর আগে সে কখনোই তাকে ধরে রাখার চেষ্টা করেনি। তবে আজ সেই কিয়োকোর কথাই কেন বারবার সব সময় তার সাথে ঘোরাফেরা করছে। এদিকে কিছুদিন আগে যে মহিলার পরকীয়ার প্রমাণ রিওতারা লুকিয়েছিল, আজ সেই মহিলাই আবার তাদের সাথে যোগাযোগ করে। তবে এবার পরিস্থিতি উল্টো। এবার সে নিজের স্বামীর বিরুদ্ধেই গোয়েন্দাগিরি করাতে চায়। খুব দ্রুতই রিওতা তার স্বামীর পরকীয়ার প্রমাণও জোগাড় করে ফেলে। এখন সেই মহিলা ডিভোর্সের পর বড় অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে, আর এই কাজের জন্যই রিওতারও কিছু টাকা আসে। অবশেষে সেই প্রতীক্ষিত রবিবার চলে আসে। বুক ফেয়ারের সামনে কিয়োকো শিঙ্গোকে নিয়ে দাঁড়িয়ে আছে। রিওতা যথারীতি একটু দেরি করেই সেখানে পৌঁছায়। তাকে দেখেই কিয়োকো হালকা বিরক্ত গলায় বলে, তুমি সবসময়ই দেরি করো। তারপর শিঙ্গোকে বাবার কাছে রেখে সে চলে যায়। আজ পুরো দিনটা বাবা ছেলে একসঙ্গে কাটাবে। রিওতা প্রথমেই ছেলেকে নিয়ে যায় জুতোর দোকানে। সে চায় শিঙ্গোর জন্য একটা ভালো জুতো কিনে দিতে, কিন্তু সিংহ নিজের বাবার আর্থিক অবস্থা খুব ভালো করেই বোঝে। তাই সবচেয়ে দামি জুতোগুলো না নিয়ে সে নিজেই কম দামের একটা জুতো তুলে নেয়। ছেলের এই ছোট্ট আত্মত্যাগ দেখে রিওতার বুকটা হুহু করে ওঠে। সে জোর করেই সেই জুতোটাই কিনে দিতে চায়। কাউন্টারের দিকে এগিয়েই দেখতে পায় এই জুতোটা বেশ দামি, তাই ইচ্ছে করেই জুতোটা একটু খারাপ করে দেয় সে। এই জন্যই একটু বিশেষ ছাড় দিয়ে জুতোর দামটা কিছুটা কমেও যায়। জুতো কেনার পর বাবা ছেলে একসঙ্গে যায় খেতে। খাওয়ার সময় রিওতা জানতে চায়, তোমার মায়ের সাথে সেদিন যে লোকটা ছিল সে কে, লোকটা কেমন? কিন্তু সিংহ শুধু মাথা নেড়ে ছোট ছোট উত্তর দেয়। সে বুঝতে পারে যদি বেশি কিছু বলে তাহলে হয়তো বাবার খুব খারাপ লাগবে। খাওয়া শেষ করে তারা অনেকগুলো লটারি টিকিট কেনে। হয়তো দুজনের মনেই কোথাও একটা ইচ্ছে, যদি হঠাৎ করেই তাদের ভাগ্য বদলে যায়। এরপর রিওতা নিজের মাকে ফোন করে জানায় সে সিংহকে নিয়ে তার বাড়িতে আসছে। সে জানে গ্র্যান্ডমার সঙ্গে সময় কাটাতে সিংহ ভীষণ ভালোবাসে, কিন্তু ডিভোর্সের পর এমন সুযোগ খুব একটা আসেনি। এদিকে গ্র্যান্ডমা অর্থাৎ ইউশিকোর বাড়িতে তখন তার মেয়ে আর নাতনি নাতনিরা এসেছে। রিওতা আবার এখানে আসছে, এটা শুনে সে খুব একটা খুশি হয় না। বরং রিওতার বোন তার মাকে আলাদা করে সতর্ক করে দেয়, মা, ওকে কোনো টাকা দেবে না। বাবার মতো তার অভ্যাসটাও খারাপ করো না। আসলে মায়ের সামান্য পেনশনের বড় একটা অংশ তার নিজের ছেলে মেয়েদের জন্যই খরচ করে, আর ভাইকে দিলে তার নিজের ছেলে মেয়ের খরচ কমে যাবে ভেবেই সে এটা বলে। কিন্তু এসব কথায় ইউশিকোর মুখের হাসি ম্লান হয় না। আজ বহুদিন পর তার নাতি সিংহ বাড়িতে আসছে। এই আনন্দের কাছে টাকার হিসাব একেবারেই তুচ্ছ। এদিকে রিওতা এবং সিংহ দুজন মিলেই ইউশিকোর বাড়ির দিকে হাঁটতে শুরু করে। মায়ের বাড়ির কাছাকাছি পৌঁছতেই হালকা বৃষ্টিও শুরু হয়ে যায়। বাড়ির ঠিক পাশেই ছোট্ট একটা পার্ক। সেটা দেখিয়েই রিওতা বলে, যখন আমি ছোট ছিলাম তখন একদিন বৃষ্টির মধ্যে আমি আর তোমার দাদু এখানে এক রাত ছিলাম। আমাদের কাছে একটা টর্চ ছিল আর সাথে ছিল কিছু বিস্কিটস। সেগুলো খেয়েই আমরা রাত কাটিয়েছি। এই বলেই তারা দুজনেই হেসে ওঠে। অবশেষে তারা এসে পৌঁছায় বাড়িতে। নাতিকে দেখেই ইউশিকোর মুখে হাসি ফুটে ওঠে, যেন অনেকদিন পর বাড়িটা আবার প্রাণ ফিরে পেল। এদিকে রিওতার বোন তখনও সেখানেই ছিল, তবে জোরে বৃষ্টি নামার আগেই তারা বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার পরেই রাস্তায় তাদের দেখা হয় কিয়োকোর সাথে। কিছুক্ষণ পরই দরজার বেল বাজে। এসে পৌঁছায় কিয়োকো। সে সিংহকে নিয়ে বাড়ি ফিরতে এসেছে। শাশুড়ির সামনে তার খোঁজ খবর নিলেও রিওতাকে দেখে তার মুখে যেমন অস্বস্তি তেমনি খানিকটা বিরক্তিও। সে গোপনে রিওতাকে বলে, সিংহকে এখানে আনার কি দরকার ছিল? রিওতা শান্ত গলায় উত্তর দেয়, সিংহ নিজেই তার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। পরিস্থিতি যাতে আর অস্বস্তিকর না হয় তাই ইউশিকো দ্রুত সবাইকে বসতে বলে। আর পুরোটা সময় জুড়ে রিওতা চেষ্টা করছে কিয়োকোকে ইমপ্রেস করার। আসলে সে চায় কোনো না কোনোভাবে কিয়োকোর মনোযোগ নিজের দিকে টানতে।
কিন্তু কিয়োকো তাকে খুব একটা গুরুত্ব দেয় না। সিংহ তার গ্র্যান্ডমার জন্য একটি গল্প লিখেছিল, যেটা সে তার গ্র্যান্ডমাকে পড়ে শোনাতে থাকে। মনে হচ্ছে তার মধ্যেও যেন ঠিক তার বাবারই গুণ বিদ্যমান। গ্র্যান্ডমার তৈরি করা খাবার সিংহর দারুণ পছন্দ হয়। খেতে খেতেই খাবার রিওতার জামায় পড়ে যায়। তার মা সেটাকে পরিষ্কার করে দিয়ে বলতে থাকে, ছেলেরা যতই বড় হয়ে যাক না কেন তাদের বুদ্ধি একদম বাচ্চাদের মতোই থাকে। আসলে সেগুলো তাদের দুজনকেই শোনাচ্ছিল। সে বুঝতে পারে বাইরে সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তাদের সম্পর্কগুলো এখনো অসমাপ্ত কথায় ভরে আছে। আর সে চায় তাদের পরিবারটা যেন আবার আগের মতোই জোড়া লেগে যায়। এদিকে বাইরের বৃষ্টি ক্রমশ বাড়ছে। কিয়োকো এখন চলে যেতে চায়। ইয়োশিকো তখন নানা অজুহাতে কিয়োকো আর সিংহকে সেদিনের রাতটা থেকে যাওয়ার জন্য বলতে শুরু করে। সে বলে, আগামীকাল তো স্কুলও নেই, এত ঝড়ের মধ্যে এখন বের হওয়াটা নিরাপদ নয়। রিওতাও মায়ের কথায় সায় দিয়ে বলে, এই আবহাওয়ায় ট্যাক্সি পাওয়া যাবে না। সত্যি বাইরে তখন এতটাই ঝড় শুরু হয়েছে যে বের হওয়াটা ঝুঁকিপূর্ণ। অবশেষে অনেক ভেবে কিয়োকো রাজি হয়ে যায়। সে ঠিক করে আজকের রাতটা এখানেই কাটাবে। এই খবর শুনে তো সিংহ দারুণ খুশি। গ্র্যান্ডমার বাড়িতে রাত কাটানোর সুযোগ সে অনেক দিন পর পেল। ইয়োশিকো যেন মনে মনে এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। সঙ্গে সঙ্গেই সে সবার জন্য গরম জলের ব্যবস্থা শুরু করে, কারণ সে জানে যদি বেশি দেরি করে তাহলে হয়তো কিয়োকো আবার সিদ্ধান্ত বদলে ফেলবে। তবে কিয়োকোর এখানে রাত কাটানোতে এই বাড়িতে সবচেয়ে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে সেটা হলো রিওতা। 2 বছর পর সে আবার একই ছাদের নিচে নিজের প্রাক্তন স্ত্রী আর ছেলের সঙ্গে একটা রাত কাটানোর সুযোগ পেয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ হলে সবাই নিজেদের মতো বিশ্রাম নিতে যায়। সিংহ তার গ্র্যান্ডমাকে নিজের লেখাগুলো দেখাতে থাকে আর হঠাৎ করেই বলে ওঠে, আমি বড় হয়ে যদি কোনো লটারি পাই তাহলে সাথে সাথেই একটা বড় বাড়ি কিনব, যেখানে তুমি, আমি, মা আর বাবা আমরা সবাই একসাথে থাকব। ছোট্ট ছেলেটির মুখে এই কথা শুনে গ্র্যান্ডমার চোখ ভরে আসে আর ভাবতে থাকে যদি সত্যি এমনটা হতো কত ভালোই না হতো। এরপর গ্র্যান্ডমা 3 জনের বিছানা একসাথেই করে, কারণ এই ঘরটা খুবই ছোট। তবে রিওতা এবং কিয়োকো আলাদা হয়েছে 2 বছর হয়ে গেল। এখন এক বিছানায় থাকাটা খুবই অস্বস্তিকর মনে হচ্ছে। তারা দুজনেই চুপচাপ এখন একই ঘরে বসে আছে। দুজনের মাঝখানেই রয়েছে অদ্ভুত এক নীরবতা। অনেক কথা আছে কিন্তু কেউই শুরু করতে পারছে না। শেষ পর্যন্ত রিওতাই কথা বলে। সে স্বীকার করে সে কখনোই কিয়োকো এবং সিংহকে নিয়ে যতটা ভাবা উচিত ছিল অতীতে ততটা ভাবেনি, কিন্তু এখন সব কিছু হারানোর পর সে প্রতিটা মুহূর্তে তাদের কথাই ভাবে। কিয়োকো শান্তভাবে উত্তর দেয়, সেই সময়টা অনেক আগেই চলে গেছে, এখন আমাদের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। রিওতা বলে সে এখনও একজন ভালো বাবা হতে চায়, প্রয়োজন হলে সে কমিক্সও লিখবে, তবুও ছেলের দায়িত্ব থেকে সে পালাবে না। কথা বলতে বলতেই কিয়োকোর বর্তমান জীবনের প্রসঙ্গ উঠে আসে। রিওতা জানতে চায়, তুমি কি সত্যি ওই মানুষটাকে বিয়ে করবে? কিয়োকো কোনো উত্তর দেয় না। সেই নীরবতাই যেন সব কিছু বলে দেয়। কিছুক্ষণ পর রিওতা হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি তাকে ভালোবাসো? কিয়োকো বলে, জীবনে শুধু ভালোবাসার জন্যই নয়, জীবনে এগোতে গিয়ে ভালোবাসা কোথাও একটা হারিয়ে যায়। এরপর দুজনের মধ্যে আবার সেই পুরনো তর্ক শুরু হয়, যে তর্ক একদিন তাদের বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অভিযোগ, অভিমান, অপূর্ণতা সব কিছুই আবার সামনে চলে আসে। শেষ পর্যন্ত কিয়োকো একটা কথাই বলে, সিংহর জন্য তুমি আসলে কি করেছো? যেই প্রশ্নের উত্তর রিওতার কাছে নেই। সে শুধু চুপ করে বসে থাকে, কারণ এই একটি প্রশ্নই যেন তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার আয়না হয়ে দাঁড়ায়। সেই রাতটা যেন পুরো পরিবারের জন্যই এক অদ্ভুত রাত। বাইরে টাইফুনের তাণ্ডব চলছে, কিন্তু ঘরের ভেতরে চলতে থাকা ঝড়টা যেন বাইরের ঝড়ের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কিয়োকোর প্রশ্নের পর রিওতার চোখে আর ঘুম আসে না। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। অন্ধকার ঘরেই পুরনো জিনিসগুলোকে দেখতে থাকে। হঠাৎই তার হাতে এসে পড়ে বহুদিন ধরে খুঁজে বেড়ানো তার বাবার সেই পুরনো স্ক্রলটি। ঠিক তখনই ইয়োশিকোর ঘুম ভেঙে যায়। সে ছেলেকে জেগে থাকতে দেখে মৃদু হেসে জিজ্ঞেস করে, এখনো ঘুমাওনি? রিওতা কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর ধীরে ধীরে এমন কিছু কথা বলে যা পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। সে বলে, তোমাদের পুরুষদের একটাই সমস্যা আছে, তোমরা কখনোই আজকে বাঁচতে শেখো না, বর্তমানে বাঁচতে শেখো না। কখনো অতীতের জন্য আফসোস করো তো আবার কখনো ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকো। কিন্তু যে সময়টা সত্যি তোমাদের হাতে আছে সেটা হলো আজ।
যে সময়টা চলে গেছে সেটা আর ফিরে আসবে না, আর আগামীকালটা এখনো আসেইনি। তাই আজকের দিনটাকে বাঁচো, বর্তমানের দিনটাকে বাঁচো। এই সাধারণ কথাগুলো রিয়োতার হৃদয়ে গভীরভাবে গিয়ে লাগে। হয়তো এতদিন সে সত্যি অতীতকে বদলাতে আর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে এতটাই ব্যস্ত হয়েছিল যে নিজের বর্তমানটাকেই হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে আসে সিংহ। সে দেখে বাবা আর গ্র্যান্ডমা দুজনেই জেগে আছে। রিয়োতা হেসে ছেলেকে জিজ্ঞেস করে, বাইরে যাবে? ঠিক যেভাবে আমি আর তোমার দাদু ছিলাম সেই পার্কের দোলনায়। সিংহর মুখ মুহূর্তেই হাসিতে ভরে যায়। সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। দুজন কিছু খাবার, একটা ছাতা নিয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘরের ভেতর থেকে কিয়োকো তাদের কথা শুনতে পায়। সে জানে বাবা ছেলে বাইরে যাচ্ছে, তবুও সে তাদের থামায় না। জানলার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে বাবা ছেলের বৃষ্টির মধ্যেই সেই হেঁটে যাওয়া। এই বাড়িতে আজ রাতটা যেন খুবই অদ্ভুত হয়ে কাটছে। কারোরই চোখে আজ আর কোনো ঘুম নেই। এরপর কিয়োকো এসে বসে ইয়োশিকোর পাশে। অনেকদিন ধরে বুকের ভেতর জমে থাকা কথাগুলো এবার ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। ইয়োশিকো সরাসরি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি সত্যি সব শেষ হয়ে গেছে? কিয়োকো কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর মাথা নেড়ে জানায়, হ্যাঁ। উত্তরটা ছোট হলেও তার ভেতরে ছিল অসংখ্য না বলা অনুভূতি। এই উত্তর শুনে ইয়োশিকোর চোখ ভিজে ওঠে। তবুও সে একটা কথাই বলে। সে বলে, সব সম্পর্ক টিকে থাকে না, কিন্তু তাই বলে সম্পর্কের শেষটা কুৎসিত হতে হবে এমন কোনো নিয়ম নেই। তোমরা আলাদা হয়েছ বলেই যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে তা নয়। তুমি আগের মতোই এই বাড়িতে আসবে, সিংহকেও নিয়ে আসবে। কিয়োকো শান্তভাবে সেই কথাগুলোকে শুনতে থাকে। তারপর ধীরে ধীরে সেও মেনে নেয় জীবনকে আর আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এদিকে বাইরে রিয়োতা আর সিংহ টাইফুনের মাঝেই পার্কে থাকা সেই সিলিন্ডারের ভেতরে বসে আছে। কিছুক্ষণ পর কিয়োকোও সেখানে এসে পৌঁছায়। আজ অনেক দিন পর রিয়োতা, কিয়োকো আর সিংহ একসঙ্গে আছে। কেউ কারো ওপর রাগ করছে না, কেউ পুরনো অভিযোগও তুলছে না। শুধু নীরবে মেনে নিচ্ছে জীবন সবসময় মানুষের ইচ্ছে মতো এগোয় না। ঠিক সেই সময়েই সিংহ হঠাৎ বুঝতে পারে তার পকেটে রাখা সব লটারির টিকিট কোথাও পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই তিনজনই বৃষ্টির মধ্যে ছড়িয়ে পড়া টিকিটগুলোকে খুঁজতে শুরু করে। দৃশ্যটা এমন মনে হয় যেন তারা শুধু লটারির টিকিট নয়, বরং হারিয়ে যাওয়া নিজেদের জীবনের ছোট ছোট সুখগুলোকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে দীর্ঘ রাত পেরিয়ে সকাল হয়। টাইফুন থেমে গেছে। ঝড়ের পর আকাশ একেবারে পরিষ্কার। মনে হয় প্রকৃতির সঙ্গে সঙ্গে এই পরিবারের মনেও জমে থাকা অনেক অন্ধকার ধুয়ে গেছে। ঝড়ের কালো মেঘের মতো সম্পর্কের সেই অভিমানগুলোও আজ কেটে গেছে। সবাই ইয়োশিকোকে বিদায় জানায়। তারপর তিনজন আবার তাদের জীবনের পথ চলা শুরু করে। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েই সে হঠাৎ একটি পুরনো জিনিসপত্রের দোকানে ঢুকে পড়ে। তার হাতে তখনও বাবার সেই বহুদিনের পুরনো স্ক্রলটি। সে জানতে চায় আসলে এই স্ক্রলটির দাম কত। এতদিন ধরে সে ভেবেছিল হয়তো এটি খুবই মূল্যবান কোনো জিনিস, কিন্তু দোকানদার স্ক্রলটি ভালো করে দেখে এমন একটা দাম বলে যেটা শুনে রিয়োতা অবাক হয়ে যায়। স্ক্রলটির দাম তার কল্পনার থেকেও বেশি। ঠিক তখনই দোকানের মালিক রিয়োতাকে চিনে ফেলে। সে তাক থেকে রিয়োতার লেখা প্রথম উপন্যাসটি বের করে আনে। বইটি রিয়োতার প্রথম সফল বই। দোকানদার হাসি মুখে বইটি এগিয়ে দিয়ে বলে, একটা অটোগ্রাফ দেবে? রিয়োতা কিছুটা অবাক হয়ে যায়। লোকটি এরপর বলে, যখন এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল তখন তোমার বাবা গর্ব করে প্রায় সব দোকানেই একটি করে বই দিয়েছিল। ছেলের সাফল্য নিয়ে সে সবার সামনে গর্ব করত। এই কথাটা শুনে রিয়োতা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে যায়। সারা জীবন সে ভেবেছে তার বাবার সঙ্গে সম্পর্কটা শুধুই দূরত্ব আর অভিমানের ছিল, কিন্তু আজ সে বুঝতে পারে যে মানুষটার প্রতি সে এত অভিমান পুষে রেখেছিল সেই মানুষটি নীরবে তার সবচেয়ে বড় সমর্থক ছিল। বাইরে তখন কিয়োকো আর সিংহ তার জন্যই অপেক্ষা করছে। রিয়োতা তাদের কাছে গিয়ে দাঁড়ায়। বিদায় নেওয়ার আগে সিংহর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আগামী মাসে আবার দেখা হবে। সিংহও হাসি মুখে বাবাকে বিদায় জানিয়ে মায়ের সঙ্গে হাঁটতে শুরু করে। অনেকটা সময় পর্যন্ত রিয়োতা তাদেরকেই চলে যেতে দেখে। হয়তো এবার তার ভেতরে আর আগের মতো হাহাকার নেই, কারণ সে বুঝে গেছে সব সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। কিছু মানুষকে ভালোবেসেও পাশে রাখা যায় না, কিন্তু তাই বলে ভালোবাসা শেষ হয়ে যায় না। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজের বাস্তবটাকে মেনে নেওয়া। আর অনেক সময় সেই সত্যটা বুঝতে বুঝতেই জীবনের অনেকটা সময় কেটে যায়। আর এখানেই এই গল্পের শেষ হয়।
আফটার দ্য স্টর্ম কোনো বড় টুইস্টের গল্প নয়, এটা এমন কিছু সাধারণ মানুষের গল্প যাদের জীবন আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, যেখানে ভালোবাসা আছে, আক্ষেপ আছে, অসম্পূর্ণ স্বপ্ন আছে, আর আছে সব কিছু হারিয়েও সামনে এগিয়ে যাওয়ার সাহস। শেষ পর্যন্ত এই সিনেমা আমাদের একটা কথাই শেখায়, জীবন কখনো নিখুঁত হয় না। সব ঝড় থেমে যাওয়ার পরেও অনেক কিছুই আর আগের মতো থাকে না, কিন্তু মানুষ ঠিকই নতুন আকাশের নিচে আবার বাঁচতে শেখে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।